আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এক, তারেক রহমান শীঘ্রই বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন। দুই, কংগ্রেস নেতা শশী থারুর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদীকে আবার অভিনন্দন জানালেন। তিন, আওয়ামী লীগের কতিপয় মানুষ কেন ভারতের উপর ফুঁসছে। আপনারা ইতিমধ্যে জানেন যে 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে দেশে এসে ইতিমধ্যে তার বিভিন্ন রকম কর্মসূচি চলছে। 25-এ চলেছে, 26-এ চলেছে, আজকে 27-এ চলছে। হঠাৎ করে একদিন শুনবেন যে এর মধ্যে তারেক রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন। আমরা শুরুতেই তিনি যেদিন এলেন সেদিনই আমরা আলামত পেয়েছি তার প্রথম বক্তব্য দেশের মাটিতে, সূচনা বক্তব্যে সত্যিকার অর্থে আওয়ামী লীগ নিয়ে খুব জোরালো কোনো বিষোদ্গার করেননি। আমি এটি নিয়ে তার বক্তব্য নিয়ে একটা আলাদা কন্টেন্ট করেছি। তারেক রহমান দেশে এসেছেন, তাকে স্বাগতই জানাচ্ছি, তাকে প্রশংসাই করছি প্রথম দিনের কর্মকাণ্ড। এবং তিনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তির মহানায়ক হিসেবে যদি স্বীকৃতি দেন, যদি মানেন, তাহলে আমি তারেক রহমানের প্রশংসা করবই। আপনি আওয়ামী লীগ করেন, আপনি যতই আমাকে গালি দেন না কেন, আমার বঙ্গবন্ধুকে যিনি মানবেন, আমার মুক্তিযুদ্ধকে যিনি মানবেন, যিনি আমার স্বাধীনতাকে মানবেন, আমি তার প্রশংসা করব। কাজেই অবাক হওয়ার কিছু থাকবে না যে তারেক রহমান যদি ভোটের আগেই, আমি বলবো না যে 3 দিন পরেই তিনি যাচ্ছেন, এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে কবে যাবেন, তবে আলাপ আছে যে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন। এবং আমি বলবো তারেক রহমানের যাওয়া উচিত। বাংলাদেশে যদি ভিন্ন ধারার রাজনীতির চর্চা না করতে পারেন তারেক রহমানের কি পরিণতি হবে আমি বলতে পারবো না। তারেক রহমান এই দেশে থাকবেন নাকি কোথায় থাকবেন? কারণ বাংলাদেশ হানাহানির চূড়ান্ত পর্যায়ে গেছে। এই হানাহানি শেষ করতে হবে, তারেক রহমানের হাতে অবারিত সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমি গত পরশু কন্টেন্টেও বলেছি যে শুধু তাই নয়, তারেক রহমানেরই আওয়ামী লীগকে ফেরাতে হবে। এখানে সাম্প্রদায়িক রাজনীতির স্থান নেই বাংলাদেশে, 2 দিনের বৈরাগী রাজনীতিরও স্থান নেই। এখানে বিএনপি রাজনীতি করবে, আওয়ামী লীগ রাজনীতি করবে। আর যদি যোগ্যতা থাকে, কেউ যদি সাইডলাইন থেকে বেরিয়ে আসতে পারে, বেরিয়ে আসার আপাতত কোনো লক্ষণ আমরা দেখিনি। এই যে এনসিপি, তাদের একটা সুযোগ ছিল, তরুণদের দল, কিন্তু তারা শুরুতেই গোড়াই গলত। তাদের দেশের 12টা বাজানোর পেছনে তারা ফ্রন্ট লাইনার, কাজে তাদের দিয়ে হবে না। কাজে আওয়ামী লীগ এবং বিএনপি আগামী দিনে রাজনীতি করবে। বিএনপি যদি ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, বিএনপি বিরোধী দলে থাকবে। এটা মানতে হবে, নইলে 5 আগস্টে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, বিএনপির তার থেকে ভয়াবহ পরিণতি হবে। আমরা প্রত্যাশা করব তারেক রহমান সেই রাজনীতিতে এগোবেন। অন্যদিকে দ্বিতীয় খবর হচ্ছে যে ভারতীয় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা, জাতীয় কংগ্রেস নেতা, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বা চেয়ারপারসন শশী থারুর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ফলে গতকাল এক বক্তব্যে, গতকাল এক সাক্ষাৎকারে আরেকবার তিনি প্রধানমন্ত্রী মোদীকে বা মোদী সরকারকে অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা ও হিংসাত্মক ঘটনার নিন্দা করে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সরব হলেন তার সেই সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ তথা বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির চেয়ারম্যান শশী থারুর। পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রশ্নে মোদী সরকারের প্রশংসা করতেও শোনা গেল তাকে। শশী থারুরের কথায় রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু মানবিকতার প্রশ্নে ভারত বরাবরই উদার ও দায়িত্বশীল।
শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক এবং অতীতে দ্বিপাক্ষিক সহযোগিতায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমান পরিস্থিতিতে সম্পর্কের জটিলতা থাকলেও মানবিক আচরণকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। তার মতে এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় ভারতের নৈতিক নেতৃত্বকে তুলে ধরছে এবং ভবিষ্যতে কূটনৈতিক সংলাপের পথ খোলা রাখছে। গতকাল এক সাক্ষাৎকারে শশী থারুর বলেছেন, সেদেশে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ভারতেও প্রতিবাদ আন্দোলন হয় ঠিকই, কিন্তু এখানে কাউকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটে না। কোনো হিংসার ঘটনা ঘটার উপক্রম হলে পুলিশ কঠোরভাবে তা দমন করে, সেটাই গণতন্ত্রের নিয়ম। তার মতে বাংলাদেশেও একই দৃষ্টান্ত অনুসরণ করা জরুরি। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই সময় সম্প্রতি কদিন আগে ছাত্র নেতা শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে যে অশান্তি ছড়িয়েছে এবং এই অশান্তি ভারত পর্যন্ত বিস্তার লাভ করেছে, এ নিয়েও শশী থারুর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দায়িত্ব বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। আইনহীনতা ও ভয়ের পরিবেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শশী থারুর তার সাক্ষাৎকারে আরো বলেন যে নয়াদিল্লি খুব সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। থারুর জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং পরিস্থিতি শান্ত করতে যা কিছু সম্ভব তা করতে অনুরোধ জানাবেন। শশী থারুরের প্রতিক্রিয়া, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াতে আবারও অভিনন্দন জানালেন মোদী সরকারকে। আসলে ভারত সরকার, ভারতের সব রাজনৈতিক দল, ভারতের জনগণ আওয়ামী লীগ প্রশ্নে একাট্টা, শেখ হাসিনা প্রশ্নে একাট্টা। এই যে দেখুন, বাংলাদেশের আদালত কর্তৃক রায় হয়েছে, এরপরেও ভারতের সরকার, ভারতের রাজনৈতিক দল, ভারতের জনগণ বাংলাদেশের এই আদালতের রায় কিন্তু মানছেন না, বরঞ্চ শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে তাদের অবস্থান এবং সরকারকে তারা অভিনন্দন জানাচ্ছেন। অন্যদিকে আমি শুরুতেই, এই আলাপের শুরুতে বলছিলাম যে তারেক রহমান দেখবেন একের পর এক ক্যারিশমা দেখাতে চাইবে, বঙ্গবন্ধুর মাজার পর্যন্ত জিয়ারত করতে চাইবেন। কেন? তারেক রহমান তো এমনি এসেছে দেশে, অনেক কানাঘোষা আছে, অনেক আলাপ আছে, অনেক বিশেষজ্ঞ আলাপ আলোচনা করছেন সোশ্যাল মিডিয়াতেও, কিন্তু আসলে তারেক রহমান নেগোসিয়েশন ছাড়া যে বাংলাদেশে আসেননি, অনেক প্রভাবশালী গণমাধ্যমও এই আলাপটা করেছে যে নেগোসিয়েশনের মাধ্যমে তিনি এসেছেন। আর এই নেগোসিয়েশনের অংশ সব দলকে সাথে নিয়ে আওয়ামী লীগেররা ধৈর্য ধরুন, দেখুন যদি কিছু না হয় তখন আপনি মাঠে নামবেন এবং মাঠে নামতে হবে আপনাদের ভেতরে ভেতরে প্রস্তুতি রাখতে হবে। এই মুহূর্তে তো প্রকাশ্যে কাজ করতে পারছেন না, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আপনারা নিষেধ করে রেখেছে, কাজে ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে হবে। যে ধরনের প্রস্তুতির কথা শোনা যায় এই বিতর্কিত প্রস্তুতি নয়, তর্কিত গঠনমূলক প্রস্তুতি নিয়ে এগুতে হবে, নইলে ফেরাটা কিন্তু কঠিন হবে। তারেক রহমান আওয়ামী লীগকে ফেরাতে বাধ্য হবেন, তার যে দেশে আসার শর্ত সেগুলোর কারণে ফেরাতে বাধ্য হবেন এবং তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাবেন। আবার সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে অবুঝ আওয়ামী লীগাররা, অবুঝ বা বেশি বোঝা আওয়ামী লীগাররা অনেক বেশি বুঝছেন। আমি কদিন আগে সম্ভবত আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কিংবা ইউটিউবেরই একটি কন্টেন্টে বলেছিলাম যে তারেক রহমান যদি ভারতীয় নেগোসিয়েশনে বাংলাদেশে আসেন, আওয়ামী লীগাররা না আবার ভারত বিরোধিতা শুরু করে। সোশ্যাল মিডিয়ায় কতিপয় তারা কেমন জ্ঞানী আল্লাহ জানেন এবং তারা জানেন যে তারা এখন ভারতের বিরোধিতা করছেন। তারা ভাবছেন ভারত কেন আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেল না, ভারত কখনোই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না। সাংগঠনিক অবস্থাও বাংলাদেশে এই অবস্থা নেই, অবস্থান করতে পারছে না। সরাসরি বলুন, অনলাইনে বলুন, কেন ভারত আপনাকে এই অবস্থায় আপনার উপরে নির্ভর করবে এবং আপনার উপরে নির্ভর করে থেকে কতদিন বাংলাদেশকে এইভাবে ছেড়ে দিয়ে রাখবে? আপনি কি চান যে বাংলাদেশ স্থায়ীভাবে জঙ্গি গোষ্ঠীর হাতে চলে যাক, ক্ষমতা জঙ্গি গোষ্ঠী দখল করে নিক, কিংবা ওই যে তালেবান, আফগানিস্তানের তালেবানরা যেভাবে দখল করে নিয়েছে সেই রকম একটি গোষ্ঠী দখল করে নিক? সেটি দখল করে নেওয়ার চাইতে অন্ততপক্ষে তারেক রহমান যদি থাকেন,
সাময়িক সময়ের জন্য তাকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিতেই হবে, এর কোনো বিকল্প নাই। তিনি ধরে নিলাম 12 ফেব্রুয়ারি নির্বাচন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, নো, কোনোভাবেই তিনি এটা কন্টিনিউ করতে পারবেন না। কারণ এই নির্বাচনটা কিন্তু নর্মাল নয়, অ্যাবনর্মাল নির্বাচন। অ্যাবনর্মাল নির্বাচনে তিনি সময় পার করে যেতে পারবেন না, সেই স্ট্রেংথ তার নেই এবং সেই স্ট্রেংথ দেশেরও নেই। কাজে একটা ফ্রি ফেয়ার ইলেকশন এবং আওয়ামী লীগ সহ নির্বাচন দিতেই হবে। আওয়ামী লীগেররা যারা বুঝতে পারছেন না তাদেরও বলবো, আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা ভারত বিরোধিতা করবেন না। একটা কথা বারবার আমি বলি, একটা কথা বারবার মনে রাখবেন যে পুরো ভারত, সর্বভারত, বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে যদি সমর্থন করে, আওয়ামী লীগকে সমর্থন করে। সব রাজনৈতিক দল, ভারতের জনগণ সবাই আওয়ামী লীগকে সমর্থন করে। বিএনপির উপর, তারেক রহমানের উপর কিন্তু ভরসা করে না। ভারত সরকার এই নেগোসিয়েশন যদি করে থাকে, এটা সাময়িক ব্যবস্থা। চূড়ান্ত জঙ্গি গোষ্ঠীর হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা না যাওয়া থেকে অন্ততপক্ষে এই মুহূর্তে যদি বলি যে ভারত সরকার আরেকবার বাঁচিয়ে দিল, আমরা এই বাঁচিয়ে দেওয়াটাকে স্বাগত জানাই, বিরোধিতা না করি। আগে দেখি, অপেক্ষা করি, দেখি কি ঘটছে। আমরা শুরুতে অবশ্যই স্বাগত জানাবো, যদি দেখি বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, তখন আমরা বিরোধিতা করব। জুলাইয়ের সন্ত্রাসকে ঘিরে যে রাজনৈতিক ধোঁয়াশা তৈরি হয়েছিল সকলের ভেতর, যে বাংলাদেশের রাজনীতি বদলে গেছে, বাংলাদেশের রাজনীতি বদলে যাবে, আসলে এই জুলাই সন্ত্রাসের ভেতরেই বাংলাদেশের ক্ষমতার লড়াইয়ের মূল রেখাগুলো স্পষ্ট ছিল। তখনই শেখ হাসিনা বলেছিলেন এই আন্দোলন জামায়াত শিবিরের, বিএনপিও আছে সঙ্গে। পাল্টা বয়ান এসেছিল এটি নাকি দল নিরপেক্ষ ছাত্রদের বিক্ষোভ। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর ঘটনা প্রবাহ যেভাবে এগিয়েছে, তাতে শেখ হাসিনা সেই বক্তব্যকে আপনারা কেউই নিছক রাজনৈতিক অভিযোগ বলে উড়িয়ে দিতে পারছেন না। পারছেন কি? পারছেন না। বরং দেখা যাচ্ছে যাকে ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলা হয়েছিল, সেটি ধীরে ধীরে একটি পুরনো রাজনৈতিক প্রকল্পের বাহন হিসাবে ব্যবহৃত হয়েছে। জামায়াতের সন্ত্রাসী বাহিনী হিসাবে 2024 সালে এদেরকে ব্যবহার করা হয়েছিল। এখন তারা আবার জামায়াতের সঙ্গে মিশে যাচ্ছে, জামায়াতের সন্তান জামায়াতের ঘরে চলে যাচ্ছে। এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তারা যদি নির্বাচনী জোট নাও করে, তাহলেও জামায়াত যে তাদের পিতা আর এনসিপি যে জামায়াতের সন্তান, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সত্য, সবচেয়ে বড় হিসেব। এই হিসেব এবং সত্য বদলাবে না। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস উঠে এলেন এবং তার ছায়ায় যে বাস্তব ক্ষমতা বিন্যাস গড়ে উঠল, সেখানে মূল নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর, তাদের ছাত্র এবং সহযোগী সংগঠন শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘনিষ্ঠ বলয়ের হাতে। এই প্রেক্ষাপটে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্রদের দিয়ে এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হলো। রাষ্ট্রই গঠন করেছে, টাকা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে এবং ডক্টর ইউনূস তার ধুরন্ধর বুদ্ধি দিয়েছে। তখনই অনেকেই বলছিলেন যে এটি আসলে জামায়াতের বি টিম। আমি অনেকবার এ নিয়ে ভিডিও করেছি। একটি অস্থায়ী দোকান জামায়াতের, যার কাজ হবে নতুন মুখে পুরনো রাজনীতি বাজারজাত করা এবং মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের ভেতরে একটা সন্ত্রাসী, একটা উগ্রবাদী প্রচার চালানো। তারা তাদের কাজটি করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে হাসনা তার সার্জিস। এখন আসন্ন নির্বাচনকে সামনে রেখে এনসিপি এবং জামায়াতের জোট গঠনের খবর, সেই সত্যটাই যা এতদিন ধরে বলে আসছি, তার বাস্তব রূপ নিচ্ছে। মনোনয়নপত্র জমার সময় ঘনিয়ে আসতেই যে দর কষাকষি শুরু হয়েছে, তাতে স্পষ্ট হয়ে গেছে যে এনসিপির স্বতন্ত্রতা আসলে কিছু ছিল না। এটা কাগজে কলমে একটা নতুন দল হিসেবে তারা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছে 30টি আসনে সমঝোতা হয়েছে এবং আসন প্রতি 1.5 কোটি টাকার হিসেব হয়েছে। বাকি 270 আসনে জামায়াতকে নিঃশর্তভাবে সমর্থনের শর্ত দেওয়া হয়েছে। এসব মিলিয়ে এটি আর কোনো রাজনৈতিক সহযোগিতা নয়, আসলে এটি একেবারে একীভূত হয়ে যাওয়া। এতদিন আলাদা ছিল, এখন আবার এক দেহে বিলীন হয়ে যাচ্ছে।
সন্তানকে আর বাইরে খেলতে পাঠানো হচ্ছে না, তাকে পিতার ঘরেই স্থায়ীভাবে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই জোটের আর্থিক দিকটি যতটা না চাঞ্চল্যকর, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর রাজনৈতিক অর্থ। ৪৫ কোটি টাকার দৃশ্যমান লেনদেনের বাইরে যে আরো অর্থনৈতিক সুবিধা আছে তা বোঝা আসলে কঠিন নয়, কিন্তু টাকার অঙ্ক ছাড়িয়ে এখানে যে আদর্শিক চুক্তি হচ্ছে সেটাই এনসিপির জন্য সবচেয়ে আত্মঘাতী। ৭১-এর ভূমিকার কারণে জামায়াত যে রাজনৈতিক সংকটে ভুগছে, সেই সংকট কাটাতেই নতুন মুখ, নতুন ভাষা, নতুন ধারার রাজনীতির মোড়ক দরকার ছিল। এনসিপি সেই মোড়ক হিসেবেই তৈরি হয়েছিল, কিন্তু আমরা তো জানতাম এই মোড়কের ভেতর ৭১-কে অস্বীকার করার এই জামাতি রাজনীতিটাই ছিল। এই জামাতের কোলে পিঠেই তারা বড় হয়েছে, সুতরাং তারা জামায়াতের সঙ্গে মিলে যাবে এটা আমাকে আশ্চর্য করেনি। সবাই দেখি খুব আশ্চর্য হচ্ছেন, আমাকে কিন্তু একদম আশ্চর্য করেনি এটা। এই জামাতে যোগ দেওয়া নিয়ে এনসিপির ভেতরেও দু একজন ভাঙতে যাচ্ছেন, তারা চলে যাচ্ছেন, এটাকে আকস্মিক ভাবার কোনো কারণ নেই। চট্টগ্রামে মীর আরশাদুল হকের পদত্যাগ এই দলের অন্তর্গত সংকটের কারণ, এটা আদর্শের কারণে নয়। তিনি শুধু একজন নেতা নন, তিনি সেই প্রজন্মের প্রতিনিধি যারা জুলাই আন্দোলনের পর সত্যি নাকি ভেবেছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব। আর পদত্যাগের বক্তব্যে যে হতাশা, ক্ষোভ আর বাস্তবতার স্বীকৃতি আছে তা নাকি এনসিপির অনেক নেতাকর্মীর মনের কথাই বলেছে। আমার এটা মনে হয় না। বিশেষ করে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানানো এবং বিএনপির নেতৃত্বকে বিকল্প হিসেবে এই এনসিপির নেতা দেখিয়েছেন। কারণ হচ্ছে এই এনসিপির ভেতরে শুধু জামাত আছে তা নয়, তার ভেতরে তো বিএনপিও ছিল। আমরা তো বলেছি যে জামাত বিএনপি এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এনসিপির ভেতরে জাতীয়তাবাদী এবং বাম ঘরানার অংশগুলো এই জামায়াত ঘেঁষা রাজনীতিকে হয়তো একটু অপছন্দ করতে পারে, তাই দু একজন ছিটকে পড়ছে। এই যে ৩০টি আসন নিয়ে জামায়াতের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত, এনসিপি কে অনেকেই বলছেন যে কয়েকটি সংকটে ফেলবে। প্রথমত, দলটি ইতিমধ্যে ১২৫টির বেশি আসনে মনোনয়ন প্রক্রিয়া শেষ করেছে, মাঠে প্রচারণা চলছে, টাকা খরচ হয়েছে এবং বিপুল অঙ্কের টাকা এই তাসনিম জারা সহ অনেকেই মানুষের কাছ থেকে আদায় করেছে। সুতরাং মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। হঠাৎ করে মাত্র ৩০ জনকে ছাড়পত্র দিলে বাকি সবাই বিদ্রোহ হবে, দল ভাঙবে, স্থানীয় পর্যায়ের এনসিপি হয়তো অস্তিত্ব ধসে পড়বে। আসলে অস্তিত্ব বলতে কিছু নাই, জামায়াত তাদের টিকিয়ে রেখেছিল এবং জামায়াত তাদের শেষ করে দিচ্ছে। দ্বিতীয়ত, জামায়াতের বি টিম তকমা এতদিন অভিযোগ ছিল, জোট হলে তা সত্যে পরিণত হবে, প্রতিষ্ঠিত হবে, আমরা যা বলেছিলাম তাই। তখন আর কোনোভাবেই এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা হিসাবে দাঁড়াতে পারবে না, দাঁড়ানোর কথাও ছিল না। তৃতীয়ত, এনসিপির ভেতরে যে শক্তিশালী অ্যান্টি জামায়াত বলয় আছে বলে দাবি করা হচ্ছে, বিশেষ করে ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র শক্তি, তারা রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়বে। ক্যাম্পাসে যাদের শক্তি তৈরি হয়েছে শিবির বিরোধী অবস্থানের কারণে, তারা হঠাৎ করে জামায়াতের ছায়ায় রাজনীতি করতে পারবে না। এটা আমি মনে করি না, কিন্তু অনেকে বলছেন বলে আমি আমার ব্যাখ্যায় এগুলোকে আমি উল্লেখ করছি মাত্র। এর সাথে আমি একমত নই। এর ফল ব্যাপক হবে এবং বোঝাই যাচ্ছে যে অনেকেই এই পদত্যাগ এবং এই নিষ্ক্রিয় হয়ে যাবেন। আর চতুর্থত, ৭১, ধর্মীয় সংখ্যালঘু, সাম্প্রতিক যে মব রাজনীতি, এইসব প্রশ্নে জামায়াতের অবস্থান এনসিপির অবস্থান হিসাবে গণ্য হবে। কারণ এই সমস্ত কিছু করেছে জামায়াতের পিছনে, জামায়াত একটা ভয়ঙ্কর কাজ করেছে এবং কাজ করিয়েছে কিন্তু এনসিপিদের দিয়ে। ফলে এগুলো কিছু নয়। এই ইনক্লুসিভ পলিটিক্স তারা মুখে বলে, এর যে বয়ান এনসিপি তুলে ধরছিল এতদিন, তার সমাধি হয়ে যাবে এখানেই। পঞ্চমত, নেতৃত্বের ভার যাবে জামায়াতপন্থী বেল্টের হাতে এবং বাংলা মোটরের গল্প শেষ হয়ে মগবাজারের সুরা কাউন্সিলের গল্পটা প্রতিষ্ঠিত হবে। এটাই তো হওয়ার কথা ছিল। আপনারা কি অন্য কিছু ভেবেছিলেন? আমি ভাবিনি। বাস্তবতা হলো এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও সারা দেশে অন্তত ৫% হয়তো ভোট পেত, তাও নাও পাওয়ার সম্ভাবনা। এমনকি সংসদে সরাসরি আসন না পেলেও উচ্চ কক্ষে প্রতিনিধিত্বের সুযোগ থাকতো হয়তো। এতে দলটি রাজনৈতিকভাবে দাঁড়িয়ে থাকার ন্যূনতম জায়গা পেত। কিন্তু জামায়াতের সঙ্গে পূর্ণ জোটে গেলে সেই সম্ভাবনাটুকু শেষ হয়ে যাবে। তখন এনসিপি থাকবে কিন্তু রাজনীতি থাকবে না, নাম থাকবে কিন্তু পরিচয় থাকবে না। এটাই তো এখন তারা এটা চেয়েছিল, এনসিপি নামে আলাদা কিছু, জামায়াতের কিছু না। কিন্তু এখন জামায়াত প্লাস এনসিপি, আপনারা জাপি বলতে পারেন অথবা জানপি বলতে পারেন, কিছু একটা বলবেন আর কি।
এনসিপির সামনে এখনো একটুখানি সময় আছে সিদ্ধান্ত বদলানোর। নির্বাচনী সমঝোতা আর পূর্ণ জোট এক জিনিস নয়। 30 আসনের সমঝোতা করেও বাকি আসনগুলোতে প্রার্থী দিয়ে সংগঠন গড়া যাবে, এটা হয়তো এদের প্ল্যান। কিন্তু পিতার ঘরে স্থায়ীভাবে ফিরে গেলে আর নিজের ঘর বানানোর সুযোগ থাকবে না। সেটা তারা চায় কিনা আমার সন্দেহ আছে। তারা ক্ষমতার লোভেই সিদ্ধান্ত নিচ্ছে, আর এনসিপি সেটাই চেয়েছে, আর সে কারণেই তারা বাবার ঘরে ফিরেছে। এখন বাবার ঘরে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, আবার সেই আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করবে, যে রাজনীতি তারা শুরু থেকেই করছে। এবং আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়ে যারা রাজনীতির ময়দানে নেমেছে তাদের কাছ থেকে আপনি অন্য কিছু আশা করেছিলেন? আপনি বড্ড বোকা ভাই, বড্ড বোকা, আর ন্যাকাও বটে। ভালো থাকবেন সবাই।